সেই বাংলাদেশ একটি বৈষম্য বাংলাদেশ দেখেছিলেন শেখ হাসিনার হাত দিয়ে, সেই বাংলা পার করে বাংলাদেশ ছাত্রলীগের হয়ে এই মাঠে স্লোগান দিয়েছিলাম। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সমাবেশের ভাই ও বোনেরা, ঘনঘোর অন্ধকারে আমরা সেদিন সেই কিশোরীদের নেতৃবৃন্দ আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে, আমার জন্মদিনে আজ গর্ব করছি আপনি খুনিদের হত্যার বিচার করে বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই জঘন্য হত্যাকারী খুনি ৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে ধারণ করে নানান সম্মুখীন হয়েছিলেন এবং ২০০০ বাংলাদেশের মানুষ ৭১ সালে যেমন বঙ্গবন্ধুর সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে বাংলাদেশ জাতির প্রতি সারা বিশ্ব সম্মানিত করেছিল। ধন্যবাদ। জাতিসংঘে বক্তব্য দেওয়ার সুবর্ণ সুযোগ আজকে বাংলাদেশ যে হত্যাকারীকে মেরে পড়া করবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগী কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধুর কন্যা বলে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু কামনা করে আমি আজকের বক্তব্য এখানে শেষ করছি। টাকা না থাকলেও স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার সাথে একাত্মতা ঘোষণা করে করার জন্য সেই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসাতে একটি সোনার বাংলাদেশ করার জন্য, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য স্বাধীনতার ৩.৫ বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ১৯৭৫-এর ১৫ই আগস্টে সপরিবারে নৃশংসভাবে সেদিন হত্যা করেছিল। সেদিন আমরা ভেবেছিলাম আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হয়তো সেই স্বাদ আমরা আর পাবো না, কিন্তু সেদিন আমাদের মহান দয়াল মহান সৃষ্টিকর্তা সেদিন আমাদের সেই ভাগ্য সেদিন নিশ্চিত করে রেখেছিলেন। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া স্বপ্ন ঐতিহাসিক শহীদ দৌলত ময়দানে সমাবেত হয়েছেন। আপনাদের সকলকে আজকের এই আনন্দ মুহূর্তে আজকের ঐতিহাসিক দিনে মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বাঙালি জাতির জন্য একটি অবিস্মরণীয় দিন, বাঙালি জাতির জন্য একটি ভাগ্যের দিন। আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারতবর্ষে এবং আমাদের বঙ্গমাতা মুজিবের গর্বে জন্ম নিয়েছিল টুঙ্গিপাড়ার অটোপাড়ার একজন জননেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিলেন এবং টুঙ্গিপাড়ার সেই গ্রামীণ পরিবেশে সেই টুঙ্গিপাড়ার ধীরে ধীরে ঘুরে বেরিয়ে যেই মহিলাটি যেই কিশোরী বেড়ে উঠেছে আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার মান্যবর বিভাগ, কক্সবাজারের পৌরসভার মঞ্চের প্রিয়তা জনতা মুজিবুর রহমান অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন আজকে জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। শেখ হাসিনার আছে বলে আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তার দীর্ঘায়ু, তার সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রস্তাবনায় দোয়া মাহফিল প্রার্থনার মধ্য দিয়ে সারাদিন ব্যাপী আজকের কর্মসূচি পালিত হচ্ছে। রাজনৈতিক সংগঠনদের সেই বেপরোয়াভাবে উত্তরাধিকারদের জন্মবার্ষিকী নিয়ে দেখানো কিন্তু কোন ধরনের মুরব্বীরা ভাই
করি না। তবে যৌক্তিক প্রয়োজনে যেমন করে আমরা যারা ইতিহাসের ছাত্র আছি, যারা রাজনীতি বিজ্ঞানের ছাত্র আছে, তারা রাজনীতি বিজ্ঞানের ইতিহাস পড়লেই তারা যেমন সেই আজ থেকে 500 বছর আগে সম্রাট আকবরের রাজত্বকালের কথা শুনে তারা সেই ভারতবর্ষে অর্থনৈতিক সমৃদ্ধির কথা জানে। শান্তি চুক্তির মাধ্যমে কেউ কি পেরেছে? এখানে তো অনেকেই চিন্তা ভাবনা করেছিল মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তো শেখ হাসিনার মাধ্যমে 1,18,000 বর্গ কিলোমিটার সেই সমুদ্র সীমানা বিজয় করে এনে দিয়েছেন বাঙালি জাতিকে। কারণ কি যারা সম্ভব হয়েছিল সেই মহল নিয়ে আসার ভারত থেকে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই শেখ হাসিনার দুর্দশী এবং ব্যক্তিত্বের কারণে ভারত থেকে 52টি ঠিক মহল নিয়ে এসে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সীমানা আরো বেশি সম্প্রসারিত করেছেন। অবাকের বিষয়, পৃথিবীর কোন দেশ সাহস করেনি, এমন মধ্যপ্রাচ্য অথবা সেই ধনকুবের দেশগুলো ভাবেনি। বাংলাদেশের শেখ হাসিনা যখন এখানে লক্ষ লক্ষ মানুষ চলে আসছিল, তখন আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলেন যদি 16 কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে যদি 16 কোটি মানুষকে খাওয়াতে পারি। আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আমার টমটম চালক ভাইয়েরা, আমরা আজকে দিনটা আমাদের জন্য সকাল থেকে এই পর্যন্ত আমাদের জন্য একটা সুখবর পরিবেশ ছিল। মানে প্রধানমন্ত্রী দেশে নেই, উনি ওয়াশিংটনে এই বাংলাদেশের মানুষের ভাগ্যরে দেওয়ার জন্য, উন্নয়নের জন্য সমস্ত কার্যক্রম উনি চালিয়ে যাচ্ছে। ছোট্ট করে একটা কথা বলি, আমাদের বর্তমানে তাদের যখন হওয়ার চিন্তা করেছিলেন, উনি সেই ইউরোপের জায়গায় গেছে টানেন। উনি চাইনার রাষ্ট্রপতির সাথে উনি কথা বলতে বলতে বাজার টেবিলে বলছে যে আমি একটা টানেল করতে চাই। মানে প্রধানমন্ত্রী যখন বলছে যে আমি একটা টানেল করতে চাই, সেই টানেল করতে গিয়ে মানে উনি বলছেন যে ঠিক আছে টানেল এটা হবে, কিন্তু অর্থায়ন আপনাকে করতে হবে। এক বাক্যে সে রাজি হয়ে গেছেন চাইনার রাষ্ট্রপতি। সেই গতকালকে সেই বিষয়গুলো আমি শুনে মুখ্যসচিবের কাছে এই কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এই বাদ দিয়েছিলেন 8টার পর থেকে সেই সমস্ত ডকুমেন্ট টানেল করার জন্য সেই ডকুমেন্ট রাত 3টা পর্যন্ত জায়গা থেকে রাত 3টায় স্বাক্ষর করে এই টানেলের কার্যক্রম শুরু করেন। দিতে হবে সরকার উল্টা পাল্টা কথা বলে তাদেরকে পাবলিক প্রত্যাখ্যান করেছে। একটা পার্টি আছে যারা সমিতি হিসাবে এই বাংলাদেশে থাকবে, একটা অ্যাসোসিয়েশন হিসেবে থাকবে, তাদের পার্টি থাকবে না। কারণ মানুষকে তাদের মূল্যায়ন করে নাই। মূল্যায়ন করছে আওয়ামী লীগ, মূল্যায়ন করছে শেখ হাসিনা, মূল্যায়ন করছে শেখ হাসিনার মন্ত্রী পরিষদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে 75তম জন্মদিন পালন করছে সারা বাংলাদেশে। আপনারা কয়েকদিনের মধ্যে পেট্রোল লাইট ঢাকা শহরে যানজট মুক্ত করার যে পরিকল্পনা শুরু হয়েছে, আগামী 2022 সালে মানুষ আর রাস্তায় দেখা যাবে না, হয় গাড়িতে থাকবে তাহলে পেট্রোলে থাকবে, রাস্তার মধ্যে কোনো মানুষ থাকবে না। সেই ব্যবস্থা চলতেছে। দেশের বাইরে গেলে আমরা মানুষ রাস্তায় দেখি না। আমাদের এখানে যারা আসে তারা পর্যটক হিসেবে আসে। আমি মধ্যে গাড়িতে আস্তে আস্তে বলছি, আপনি দেখেন এই কাজগুলো চলতেছে। এখানে দুর্নীতি থাকতে পারবে না, দখলবাজ থাকতে পারবে না। দখলবাজকে সব থেকে মুক্ত করতে হবে। দখলবাজের তালিকা করার জন্য মাননীয় আজকে প্রধান অতিথি আপনি দেখবেন কক্সবাজার দখলবাজ কারা, তাদেরকে চিহ্নিত করার জন্য আমি বিরোধী সদস্যকে নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনার 75তম আপনাদের প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধে যা বলেছেন আমি শুনে শুনে আমার জ্ঞানের ইটা আরো বৃদ্ধি করছিল। তারা সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে হৃদয় দিয়ে ভালোবাসেন, তারই বহিঃপ্রকাশ তারা বক্তৃতার মধ্যে করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কে?
মাননীয় প্রধানমন্ত্রী হলো তিনি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগ্য উত্তরসূরি। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বেঁচে আসছিলেন বলেই আজকে বাংলাদেশকে তিনি পাল্টে দিয়েছেন। আমরা সেই ৭৫-এর নির্মম হত্যাকাণ্ডকে যদি স্মরণ করি, সেদিন যে ঘটনা, সহিংস ঘটনাটি ঘটেছিল, সারা পৃথিবী থমকে দাঁড়িয়েছিল যে এ ধরনের সহিংসতা হতে পারে, এটা কেউ ভাবেনি। বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল সহ তার আত্মীয় স্বজন যারা এগিয়ে আসছিল বঙ্গবন্ধুকে রক্ষা করা, সবাই সেদিন শাহাদাত বরণ করেছে। শুধু তার দুই কন্যা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা বেঁচে ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশকে এই রূপে দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি, বঙ্গবন্ধুর দুই কন্যার সুপুত্ররাও কিন্তু আজকে তার যা যার জায়গা দখল করে তাদের স্ব অভিজ্ঞতা বলেন, তাদের জ্ঞানে, তাদের দক্ষতা তারা কিন্তু পৃথিবীতে জায়গা করে দিয়েছে। একজন অটিজম এর উপর কাজ করছেন, সারা বিশ্বে তিনি আজকে নন্দিত। আরেক দরিদ্র ইংল্যান্ডের রাজনীতিতে পাকাপোক্ত স্থান করে নিয়েছে। আরেক দরিদ্র সজীব ওয়াজেদ জয়, যিনি বলেছিলেন ডিজিটাল বাংলাদেশের কথা, আজকে তার পরামর্শেই আমাদের ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল, তার পরামর্শ অনুযায়ী, এবং সেই জন্যই তার ফল আমরা আজকে সারা বাংলাদেশ আজকে পাচ্ছি। আমি আবারও ফিরে যাই বঙ্গবন্ধুর কন্যার প্রতি। বঙ্গবন্ধুর কন্যা কে 19 বার হত্যা করার প্রচেষ্টা হয়েছিল, আপনারা দেখেছেন। সর্বশেষ 21শে আগস্ট যে ঘটনাটা ঘটিয়েছিল, সেদিন আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা বোধহয় একটা চাদর দিয়ে তাকে আবৃত করেছিলেন। আমাদের নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা বেঁচে গিয়েছিলেন। তার দুই কন্যা আজকে বেঁচে আছেন বলে আমরা বাংলাদেশকে আজকে তলাবিহীন ঝুড়ির থেকে সম্ভাবনায় বাংলাদেশ আজকে আমরা ডেভেলপমেন্টের তুঙ্গে আমরা চলে আসছি। আমরা যদি এক এক করে তার কার্যকলাপ যদি বিশ্লেষণ করি, তাহলে বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্জন কিংবা তার যে দক্ষতা, তার বিজ্ঞতা, তার দেশের প্রতি যে তিনি কাজ করে যাচ্ছেন, এগুলো বলে শেষ করা যাবে। আমাকে তিনি বলেছিলেন যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলেন, যে তুমি সারা বাংলাদেশ ঘুরে বেড়াবে, নেতাদের সঙ্গে কথা বলবে এবং কোথায় কি হচ্ছে তুমি খোঁজ খবর পাবে। আমি যে জিনিসটি টের পেয়েছি, বঙ্গবন্ধুর কন্যার আকাশচুম্বী তার জনপ্রিয়তা। বাংলাদেশের যেই অঞ্চলেই গিয়েছে, আপনাদের সেই ডাউনে চরপুকরি কিংবা তেঁতুলিয়ার কোনো প্রত্যন্ত অঞ্চল, যেখানেই আমি গিয়েছি, সেখানেই বঙ্গবন্ধুর কন্যার প্রশংসা। এদেশের মানুষ যেইখানেই আমি গিয়েছি, তারা বিশ্বাস করে বঙ্গবন্ধুর কন্যা যতদিন ক্ষমতায় আছে, ততদিন বাংলাদেশ দুর্বার গতিতে যে এগিয়ে যাচ্ছে, এটা চলমান।
আমরা অনেকে অনেক কথা বলেছিল, স্বাধীনতা করে তলাবিহীন ঘুরি, এটা সেটা অনেক কিছুই বলেছিল। আমরা সব ক্রমান্বয়ে সেই দিকেই যাচ্ছিলাম। আমরা 1981 সনে বঙ্গবন্ধুর কন্যা যখন ফিরে আসলেন, সেদিনের কথাটা বোধহয় নিশ্চয়ই আপনাদের মনে আছে। এয়ারপোর্টে নামার পরেই আমরা, প্রকৃতিও যেন তাকে রিসেপশনের জন্য বসেছিল। তিনি প্লেন থেকে নামলেন, অঝোর ধরা বৃষ্টি হলো, প্রচন্ড ঝড়। সব কিছুই মনে হলো যে কোথায় ছেলে বঙ্গবন্ধু কন্যা, এতদিন পরে কেন আরো আগেই আসলে হয়তো আরো আগেই আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। এই বঙ্গবন্ধুর কন্যা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যেমন জাতিকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, এই দেশবাসীকে ভালোবাসতেন। গ্রামান্তরে তিনি ঘুরে বেরিয়েছেন। বঙ্গবন্ধুর কন্যা এসেও ঘুরে বেরিয়েছেন সারা বাংলাদেশে। পটুয়াখালীর এক জায়গায়, যেখানে নাকি এখন পায়রা বন্ধ হচ্ছে, সেই উপজেলার খুব প্রচন্ড একবার ঝড় হচ্ছিল। আমি আমার যাত্রা বিরতি করলাম যে এত ঝড়ে যাওয়া হবে। আমি এসে বললাম যে আমি তো ওইখানে যেতে পারিনি। বলে আমি তো ওই অঞ্চলে গিয়েছি, আমি কাঠের লঞ্চে যে কাঠের সিঁড়ি দিয়ে নেমে ওইখানে হাঁটু পানি ভেঙে ওখানে গিয়েছি। এই হলো বঙ্গবন্ধু কন্যা। তিনি দেশকে ভালোবাসেন, দেশবাসীকে ভালোবাসেন। তিনি সত্য কথা বলতে কখনো ভয় পান না। সেই জন্যই আমরা এই বঙ্গবন্ধু হত্যার বিচারটা তিনি করে দিয়ে আমাদের বাঙালির, আমাদের কপালে যে কালো দাগটা ছিল, সেটা কিছুটুকু হলেও তিনি মুছে দিতে সক্ষম হয়েছে। আমরা মনে করি যেই দাগ আমাদের কপালের কালিমা লেপন হয়েছিল, এই কালিমা যদি এই বঙ্গোপসাগরের পানি দিয়ে আমরা প্রক্ষালন করি, তাতেও যাবে না। তারপরও অন্তরে এখন একটু শান্তি আছে যে আমরা তার বিচারটা করতে পেরেছি। অনেকেরই শাস্তি আমরা দিয়েছি, বাকিগুলোর আমরা দিব। আমি আবারও ফিরে যাই, আজকে কক্সবাজারের কথাই বলি। এই কক্সবাজার 10-15 বছর আগে চোখে বন্ধ করে দেখেন তো কিরকম অবস্থা ছিল, আর এখন কিরকম হয়েছে। আমার সাধারণ সম্পাদক মেয়র মহোদয় বললেন আজকে নাকি 4 লক্ষ টুরিস্ট, 4 লক্ষই তো বললেন, 4 লক্ষ টুরিস্ট এই কক্সবাজারে রয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, 4 লক্ষ টুরিস্ট একটি জায়গায় অবস্থান করছে। এই জায়গার সব কিছুই বৃদ্ধি, সেই সুযোগ সুবিধাটা আপনারা বৃদ্ধি করেছেন বলেই বাংলাদেশের সব প্রান্ত থেকে লোক আজকে একটু কক্সবাজারে আসছে এবং পৃথিবীর সর্ববৃহৎ বিচ দেখার সৌভাগ্য তাদের হচ্ছে। এই কক্সবাজারে একটা আধুনিক এয়ারপোর্ট হচ্ছে, আপনারা যেটা দেখছেন। এটা আমরা মনে করি দুবাই এবং কাতারে যে ধরনের এয়ারপোর্ট যে সার্ভিস দিচ্ছে, অদূর ভবিষ্যতে আমাদের কক্সবাজারও এইরকমই সার্ভিস এখান থেকে দিতে পারবে বলে আমরা আশা করছি। আপনার মাথার বাড়িতে দেখেন একটা জোয়ার এসে গেছে, উন্নয়নের জোয়ার। টার্মিনালের পর টার্মিনাল হচ্ছে, ডিপ সি পোর্ট হচ্ছে, কোল টার্মিনাল বলেন, এলএনজি টার্মিনাল বলেন, সাধারণ পণ্যের জন্য যে নৌবন্দর, সেই বন্দরটি তৈরি হচ্ছে। এনার্জি হাব এখানে তৈরি হচ্ছে, যাতে এই নৌবন্দর এবং যেই এটা হবে বাণিজ্য কেন্দ্রটা, সেটা যেন পরিচালিত ঠিক মতো হয়। আপনাদের এই রাস্তা দিয়ে মেরিন ড্রাইভ দিয়ে শেষ কথায় আপনারা চলে যান, সাবরানে দেখেন এখানে আপনার একটা টুরিস্ট হাব হচ্ছে। সব মিলিয়ে ঝুলিয়ে আমার তো মনে হচ্ছে আপনাদের কক্সবাজার
আমার মনে হয় অচিরেই আপনার সিঙ্গাপুরের মতন একটা সিটিতে পরিণত হবে। এখানে আধুনিক রেল লাইন আসছে, এখানে রাস্তা আজকে বসেই আমরা 4 লেন রাস্তা সব জায়গায় যাতে কক্সবাজার থেকে আপনার ওই টানেল পর্যন্ত 4 লেন হয় তারও একটা বন্দোবস্ত আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলে এইটাও আমরা করি। এই এখন বুঝতেই পারছেন আপনাদের কক্সবাজার কতখানি আপনাদের গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আপনাদের আর ওই ইসের থেকে টানেল দিয়ে পার হলেই আপনারা সরাসরি চলে আসতে পারবেন এখানে, আর কোনো জায়গায় আপনাদের কোনো বাধা কিংবা কোনো রকম অবস্ট্রাকশন থাকবে না। কাজেই আমি মনে করি কক্সবাজার, শুধু কক্সবাজার কেন, মাননীয় প্রধানমন্ত্রী মীরের সরাই তার চেহারাটা পাল্টে দিচ্ছে। আমরা কিছুদিন আগে রূপপুর পাওয়ার প্ল্যান্ট, এখানে কিন্তু পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, সেটা যদি না দেখেন, ওই যে সিইং ইজ বিলিভিং বলে, না দেখলে বুঝতে পারবেন না কীভাবে ওখানে 24,000 শ্রমিক শুধু বাংলাদেশের শ্রমিক নয়, রাশিয়ার শ্রমিক, ইউক্রেনের শ্রমিক, আমাদের ইন্ডিয়ার শ্রমিক, তারা এসে কাজ করছে, ইভেন চাইনিজরাও কাজ করছে। এখানেও তাই, এখানেও আমাদের এই এলাকার লোকের সঙ্গে বিদেশি প্রায় 800-র মতন বিদেশি এখানে কাজ করছে। আমাদের লোক, আমাদের শ্রমিক কিংবা আমাদের অনেক পেশাজীবীরাই বিদেশে যে তাদের পেশা পরিবর্তনে কিংবা তাদের অধিকতর ভালো থাকার জন্য গিয়েছেন, আজকে বাংলাদেশেও ঠিক সেইভাবে বাংলাদেশেও আমাদের দেশেও কাজ করার জন্য আসছে। এটি হলো সর্বময় বাংলাদেশ, এটি হলো ওই যে বটমলেস বাস্কেট থেকে আজকে তিনি কোথায় নিয়ে আসছেন। আমাদের পূর্ববর্তী বক্তারা আমাদের ফুড সাফিসিয়েন্টের কথা বলছেন, মেডিকেলের কথা বলছেন, মাছের সবজিতে যে উৎপাদন বেড়েছে সব কিছুই বলেছেন। শুধু মেডিকেলের ব্যাপারটাই আমরা বলি, আমাদের গড় আয়ু ছিল 50 বছর, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আজকে গড় আয়ু বেড়েছে 73 বছর। তিনি কমিউনিটি মেডিকেল বলেন এবং বিনা পয়সায় ওষুধ সাপ্লাই বলেন এবং বিনা পয়সায় স্বাস্থ্যসেবা দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা নিয়েছেন, তার জন্যই আজকে আমাদের 73 বছর আজকে আমাদের গড়। আজকে পার ক্যাপিটাল ইনকামই যদি বলেন, আমাদের এই মুহূর্তে 2,265, আমরা 3,000-এর আমরা কিছুদিনের মধ্যেই যাব। আমরা 2040-এ উন্নত দেশ হব, 2030-এ আমরা মধ্যমায়ের দেশ ক্রস করে আমরা যাব। সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা একের পর এক মেগা প্রজেক্ট আমরা কাজ করে যাচ্ছি। পদ্মা নদীর ব্রিজ, এটা প্রায় শেষের পথে। শুধু পদ্মা নদীর ব্রিজ নয়, অসংখ্য অসংখ্য ডেভেলপমেন্টের কাজ এখন এই ফিরিস্তি দিতে গেলে আমরা সময়ের সংকলন যেন আমরা শেষ করতে পারি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন একটা সম্মেলনে, ইউনাইটেড নেশন। সেখানে বক্তারা বক্তৃতা করছিলেন যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কীভাবে ধরে রাখা যায়। কেউ কেউ বলছিলেন সাস্টেইনেবল পিসের দরকার, নানান কথা বলছে। আমাকে বললো যে আমাকে 5 মিনিট সময় দেওয়া হলো কথা বলার জন্য। আমরা বললাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে কাজটি করেছি সেটা হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো আমরা এসডিজি যেটা আমরা বলি, সেটা তো আমরা কাজ করে যাচ্ছি এবং সেটা ধরে রাখার জন্য সাস্টেইনেবল পিসের যে আজকে বক্তব্য আছে, আমরা বিশ্বাস করি সাস্টেইনেবল পিসের জন্য সাস্টেইনেবল সিকিউরিটির দরকার। আমরা সেই জায়গাটিতে কাজ করছি। আমরা জঙ্গি দমন বলেন, সন্ত্রাস দমন বলেন, আমরা বহু কিছু মাস্তানদের এখানে হয়েছিল, উত্থান হয়েছিল। জঙ্গিদের উত্থানের আগে সন্ত্রাসীদের উত্থান হয়েছিল। সবগুলোই আমরা মাননীয় প্রধানমন্ত্রী কঠিন দিক নির্দেশনায় আমরা বন্ধ করতে পেরেছিলাম বলেই
আজকে আমাদের পরিবর্তনটা চোখে পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু এইখানে নয়, আপনাদের এই যে রোহিঙ্গা, এই রোহিঙ্গা আপনারা যথার্থই বলেছেন না, আমাদের এক বক্তা বলতেছিলেন যে আমি যদি 16 কোটি লোককে খাওয়াতে পারি তাহলে কেন আর 1 লক্ষ লোককে মানে আর 11 লক্ষ লোককে খাওয়াতে পারব। শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, তার ছোট বোন ছোট আপাও ঠিক এইরকম ভাবেই বলছে। তার কারণ বলার কারণটাই হলো তারা বঙ্গবন্ধুর কন্যা, তাদের হৃদয়ে ভালোবাসা হলো সীমাহীন। তারা মানুষকে ভালোবাসে, তারা দেশকে ভালোবাসে। আমি পৃথিবীর যেখানেই গিয়েছি সেখানেই নেতারা জিজ্ঞাসা করেন যে তোমার নেতা, তোমার প্রাইম মিনিস্টারের ম্যাজিকটা কি, কিভাবে তিনি এই অল্প কয়েক বছরের মধ্যে, এই 10-11 বছরের মধ্যে বাংলাদেশকে একটা সম্ভবময় বাংলাদেশ তৈরি করেছে। আমি বলি বঙ্গবন্ধুর মতন তিনিও দেশকে এবং এই দেশের মানুষকে ভালোবাসেন। তিনি একজন দক্ষ এবং একজন দেশপ্রেম, তার ভিতরে রয়েছে দেশপ্রেম, দূরদর্শিতা, এবং তার ভালোবাসাটা হলো জনগণের ভালোবাসাটা হলো অসীম। সেজন্যই তিনি সবসময় যে কোনো ক্রাইসিসে জনগণের পাশে এসে দাঁড়ান। এই কোভিড মহামারীতেও দেখুন তার দক্ষতায়, তার দিক নির্দেশনা আমরা কিন্তু সঠিক কাজটি করতে পেরেছিলাম বলে আমরা যেটা চিন্তা করেছিলাম লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে, আমরা চিন্তা করেছিলাম যে ক্রাইমের যে হার নিশ্চয়ই ডাবল হয়ে যাবে, কিছুই হয়নি। তার কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রী একদিকে যখন সংকুচিত হয়েছে অন্যদিকে আমরা দ্বার খুলে দেওয়ার ব্যবস্থা করেছে। তিনি কৃষির উপরে জোর দিয়েছিলেন এবং কিভাবে এই কোভিড নিয়ন্ত্রণ করা যায় সেটার জন্য তিনি জোর করছিলেন। সেজন্যই আজকে আমরা শুধু কোভিড নিয়ন্ত্রণ করতে পারিনি, আমাদের অর্থনীতিকেও আমরা চাঙ্গা রেখেছিলাম। পৃথিবীর অনেক দেশের জিডিপির গ্রোথ মাইনাসে চলে গিয়েছে, আমরা কিন্তু 5-এর উপরে আমরা রাখতে সক্ষম হয়েছিলাম। যেটা আমাদের টার্গেট ছিল 5, আমাদের 5-এর কিছু নিচে আমরা সক্ষম হয়েছিলাম। এই বছর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আবার চলব। এটাই হলো শেখ হাসিনা, এটাই হলো শেখ হাসিনার দক্ষতা, তার বিজ্ঞতা, তার দূরদর্শিতা, তার দেশপ্রেম। তার জন্মদিন আজকে তার জন্মদিনে আজকে সব আপনারা একত্রিত হয়েছেন। আপনারা তাকে যে হৃদয় দিয়ে ভালোবাসেন, আজকে এতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসে থেকে তা প্রমাণ করেছেন। আপনারা তাকে ভালোবাসেন বলেই আজকে আপনারা সবাই এখানে আসছেন, সবার সঙ্গে একসঙ্গে তাল মিলিয়ে বলার জন্য যে শুভ দিন শেখ হাসিনার জন্মদিন। আমরা সবাই শেখ হাসিনার জন্মদিন আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই। আমি কক্সবাজার আসার আগে আমার আশিকুল্লাহ ভাই বলতেছিলেন যে কামাল ভাই রাত্রে কিন্তু আপনি এখানে উপস্থিত হবেন। আশিকুল্লাহ ভাই আবার ধরিয়ে দিয়েছিলেন আমাদের সেক্রেটারি সাহেবকে যে আপনি আসবেন। আমি বললাম আমি তো না আসার কোনো কারণই নেই, আমি তো ফিজিক্যালি আবার ঢাকায় অনেক প্রোগ্রাম ক্যান্সেল করেছি। আমি বড়ই আনন্দিত হব আমি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে একবার উচ্চারণ করতে পারি শুভ দিন শেখ হাসিনার জন্মদিন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।
advance, papi.